হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম একদম নতুন একটা অনলাইন ইন্টারভিউ এপিসোড নিয়ে। আমরা জানি রিসেন্টলি মেগাস্টার শাকিব খান মেরিল পেট্রোলিয়াম জেলের জন্য একটি টিভিসি শুট করেছেন এবং মেগাস্টার চারিদিকে এখন এই টিভিসিটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনা হচ্ছে এবং আমরা এখন যাকে সঙ্গে পেয়েছি তাকে নিয়েও প্রচুর কন্টেন্ট তৈরি হচ্ছে, কেননা মেগাস্টার শাকিব খানের কস্টিউম ডিজাইনার হিসেবে এই টিভিসিটাতে ছিলেন সাফিয়া সাথী। আজকে ভীষণ ব্যস্ততার মধ্যেও দিদি আমাদের সময় দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আসলে খুব সুন্দর একটা কন্টেন্ট চারিদিকে। শাকিব খানের কন্টেন্টটা আসলে খুব এনভায়রনমেন্টটাই খুব আনন্দপূর্ণ করে রেখেছে। আসলে শীতের আগমন, সেখানে মেরিল পেট্রোলিয়াম জেলি অলরেডি আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট। আমরা ছোটবেলা থেকে এটা খুব ব্যবহার করেছি এবং বড় হয়ে যে আমি এই প্রোডাক্টের জন্য কাজ করব, এবং এটা আমার আসলে লাইক ফুল সার্কেল ফিলিং আর কি। আমি একটুখানি তোমার এক্সপিরিয়েন্স জানতে চাই, মানে এই যে 6টা ডিফারেন্ট ডিফারেন্ট লুকে আমরা মেগাস্টারকে পেলাম এবং কমপ্লিটলি আলাদা সমস্ত কস্টিউম গুলো, এই পুরো জার্নিটা, পুরো প্ল্যানিংটা কিরকম ছিল যদি একটু শেয়ার করো। এক কথায় আসলে অসাধারণ। আমি সবসময়ই এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, চ্যালেঞ্জেস পছন্দ করি। আমাকে প্রোডাকশন হাউস গুলো তখনই মনে করে যখন আসলে খুবই চ্যালেঞ্জিং প্রজেক্ট থাকে। আর আমি বিজ্ঞাপনে কস্টিউম করলে অবশ্যই ডিজাইন করার স্কোপ আছে, এরকম প্রজেক্ট গুলোতেই কাজ করতে চাই। কারণ বিজ্ঞাপনে তো অনেক সময় দেখা যায় একটা টি শার্ট পরে ক্যারেক্টার বা একটা লুঙ্গি গামছা পরা ক্যারেক্টার, সো ক্যারেক্টার ডিজাইন করতে ভালো লাগে অ্যাপার্ট ফ্রম মাই ওন ব্র্যান্ডের যে ডিজাইন গুলো করি সেটা। কিন্তু এইখানে খুব এক্সাইটমেন্ট ছিল যে সাকিব খানকে 7টা, প্রথমে আমরা কথা বলছিলাম 7টা, তারপরে 6টা, সো 6টা লুক আলাদা আলাদা এবং খুব কুইক প্ল্যান, খুবই টাইট একটা টাইমের মধ্যে। আমি জানি যে এটা সামহাও আমি মানে রিচ করব এবং সাকসেসফুলি করব, কিন্তু যে 7টা দিন সময় পেয়েছিলাম, মানে ইট ওয়াজ ইনসেন। মানে আমাদের পুরো টিমের ঘুম হারাম করা প্রজেক্ট এটা। কারণ খুব কম সময় পেয়েছিলাম, এত ভালো ভালো আউটফিট রেডি করতে হবে। আদনান ভাইয়ের সাথে ডিরেক্টর আদনান আল রাজীব আমাকে একটা কথাই বলেছিল যে আই ওয়ান্ট টু সি হিম ভেরি পশ অ্যান্ড ভেরি রিচ টাইপের। উনি এমনিতেই শাকিব খান ইজ ভেরি গুড লুকিং হিউম্যান, সো উনারকে পশ বানানো খুব ইজিয়ার। তাছাড়া সবসময় দেখা যায় আমি আমি একটু এরকমই ডিজাইন করি। আমরা সবসময় একটু রিচ লাক্সারিয়াস প্রোডাক্টই ডিজাইন করি, আমি ব্রাইডালেও তাই। সো আমি বলেছি যে এটা তো আমার জন্য খুব বেশি কঠিন কিছু না, বাট একটু টাইম বেশি থাকলে আমার জন্য ইজিয়ার হতো আর কি। আমরা এটাও জানতে পেরেছি যে পার্টিকুলারলি টিভিসিটার জন্য তোমার বিদেশে যাওয়ার প্ল্যানিং হয়েছিল, সেটা বোধহয় ক্যান্সেল করতে হয়েছে বা পোস্টপোন করতে হয়েছে। এই এই ব্যাপারটা যদি একটু শেয়ার করো আমাদের সঙ্গে। হ্যাঁ, আমি বছরের খুব কম সময়ে, মানে নিজের জন্য টাইম বের করার সময় খুব হয়ে ওঠে না, কারণ কন্টিনিউয়াসলি ঈদের সিজন, ওয়েডিং সিজন, এইটা সেটা অনেক কিছুর মধ্যে থাকতে থাকি, তখন নিজের জন্য টাইম বের করা হয় না। তো আমার প্ল্যান ছিল 13th নভেম্বর আমি ট্রাভেল করব ফর 5 days। তো একদমই শুটের সময়টাতেই প্ল্যানটা হয়েছিল, মানে শুটের ডেট যখন লক হলো তখনই। আমার সামহাও এটাকে পোস্টপোন বলবো নাকি ক্যান্সেল বলবো আই ডোন্ট নো, কারণ এখন আর আমি সময় পাচ্ছি না, যেতে পারবো কিনা নট শিওর। বাট ওই সময়টাতে আমার নিজের সাথে একটু ফাইট করতে হয়েছে যে আমি কি কাজটা স্কিপ করব নাকি আমি আমার ট্রাভেল প্ল্যানটা স্কিপ। বাট আমি সবসময় কাজই সবচেয়ে বেশি আমার প্রায়োরিটি, সব সময় তো সুন্দর কাজের প্ল্যান হয় না। আর আদনান ভাইও বলছিলেন যে পিছাও বা ক্যান্সেল করো বা পোস্টপোন করো, বাট এই কাজটা একসাথে করি, ভালো হবে, আমি আর কাউকে চিন্তা করছি না। তো ওই দিনই উনার রাতে সাকিব ভাইয়ের সাথে মিটিং ছিল, এবং উনি যখন সাকিব ভাইকে আমার প্রোফাইল দেখিয়েছে, আগেও নাকি আমার ব্র্যান্ড নিয়ে, আমার ডিজাইন করা কাজ নিয়ে কথা হয়েছে, তো উনি অলরেডি খুবই ইমপ্রেসড টাইপেরই ছিলেন। সাকিব ভাই আমি যখন প্রেজেন্টেশন শেয়ার করি যে কি করতে চাচ্ছি, উনি জাস্ট বলেছে যে দেখতে হবে না, আমার আমার ভালোই হবে, ক্লিয়ার হবে। সো উনি জাস্ট বলছিলেন যে মেজারমেন্টটা দিয়ে ফেলি। সাকিব ভাইয়ের সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স আগেও আছে। আমি বার্জারের একটা বিজ্ঞাপনের কাজ করেছিলাম। তখনকার যে এবারের এক্সপিরিয়েন্স আরো স্মুথ অ্যান্ড আরো গুছানো ছিল। উনি প্রতিটা প্রফেশনাল ইন্ডিভিজুয়ালের উপর, প্রতিজন হেড যারা আছে তাদের উপরে ডিপেন্ড করেছে, ডিরেক্টরের উপরে ডিপেন্ড করেছে, এবং আমাকে যেরকম বলেছে যে উনি প্রেজেন্টেশন বা
ডিজাইন কি প্ল্যান করছে সেটা নিয়ে খুব বেশি ওয়ারিড না। উনি আমাকে বললো মেজারমেন্টটা নিয়ে নেই, আর জাস্ট শুটে যাওয়ার আগে আমরা একবার ট্রায়াল দিব, আর যা করছি ভালোই হবে। সো হি হ্যাজ ফুল ফেইথ অন মি এন্ড টিম। আর আসলেই রানআউটের যে অ্যারেঞ্জমেন্ট ছিল ইট ওয়াজ আই থিংক কেটে যাচ্ছে এখনো আমাদের এই থেকে নেটওয়ার্ক প্রবলেম। সো সব মিলে আরো এবারে এক্সপিরিয়েন্স অনেক স্মুথ। আমাদের কোনো ট্রায়াল এন্ড এরর ছিল না খুব বেশি, মানে শুটে যাওয়ার আগে আমরা একবার ট্রায়াল করেছি ড্রেসের, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টিবিসি শুট আমার মনে হয় কোনো রকমের কস্টিউমের দিক থেকে কোনো রকমের এরর ছাড়া, কোনো রকমের মানে নেগেটিভ কোনো কমপ্লেইন বা অনেক কিছু হতে পারে সেরকম কোনো রকমের এক্সপিরিয়েন্স ছিল না যে আমাদের কোনো দিক থেকে কোনো প্রস্তুতির ঘাটতি ছিল এত কম সময় হওয়াতেও। আমাদের প্রস্তুতি একদম টপ নচ ছিল, এবং আমরা সময় মতো চলে যেতাম এবং সময় মতো রেডি ছিলাম। তো সব মিলে ইট ওয়াজ ভেরি অ্যামেজিং এক্সপেরিয়েন্স। তোমারই একটা পোস্ট করা রিল ভিডিও থেকে দেখলাম তুমি পোস্ট করেছো যে একটা পার্টিকুলার কস্টিউম যেখানে আমরা মেগাস্টার শাকিব খানকে মেগাস্টার হিসেবে দেখেছি টিভিসিটাতে, ওই পার্টিকুলার কস্টিউমটা তুমি নিজে মানে তোমার টিম মেম্বারদের দিয়েও নয়, তুমি নিজে একা ডিজাইন করেছো। তো এই ব্যাপারটা একটুখানি আমাদের সঙ্গে শেয়ার করো প্লিজ। তো আমরা প্রথমে হচ্ছে ডিরেক্টরের কাছ থেকে স্টোরিটা শুনি। আমি শুনলাম বিজ্ঞাপনের সেটে যে স্টোরিটা লিখেছে মেরিলেরই একজন কর্মকর্তা যিনি ওখানে কাজ করেন। তো ওই স্টোরির ব্রিফে শাকিব খানকে আমরা 6 রকমের ক্যারেক্টারে দেখবো। একটা হচ্ছে মেইনলি শুরু হবে যেটা দিয়ে যে সে একটা শুটিং সেটে বসে আছে ডিরেক্টরের সাথে কথা বলছে, সেখানে আমরা একটু ক্যাজুয়াল লুকে দেখবো। সেখানকার একটা পার্টিকুলার কালার প্যালেট, ওইটা আমার ডিরেক্টরদের সাথে মিলিয়ে নেওয়া হচ্ছিল বাই দ্যাট টাইম। একদিনের মধ্যে আমরা প্রেজেন্টেশন করছিলাম। তারপর হচ্ছে একই সময়ে আমার সাকিব ভাইয়ের সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে হচ্ছে, একই সময়ে স্লাইড রেডি করতে হচ্ছে, একই সময়ে অন্য কোথায় কি সুইং হবে সেগুলো প্রিপারেশন হচ্ছিল। তো এই লুকের পরে যাবে যে কাজী লুকে আসবে শাকিব খান হচ্ছে বিয়ে বাড়িতে কনেকে কবুল পড়াচ্ছে, তার মধ্যে মেরিলের কথা আসবে। তারপরে ওইখানে শেরওয়ানি। তো আদনান ভাই বললেন যে আমি জানি বিয়ে বাড়ির লুকে ইউ আর দ্য বেস্ট, এখানে আমার কোনো কথাই নাই, আমি কিছুই বলবো না, এটা তুমি তোমার মতো করে সাজাবে, জাস্ট কালার প্যালেট থাকবে লাইট প্যাস্টেল কালার। তারপর আমরা মানে মেরিলের টার্গেট ছিল এবার একটু রিচ কমিউনিটির কাছে রিচ করবে আর কি। সো সব মিলে অ্যাম্বিয়েন্সটা তো থাকবে সবসময়, টার্গেট অডিয়েন্সটাই এরকম। তারপরে লুকে ছিল রাজনৈতিক নেতা, যেটা পলিটিক্যাল লিডার আমি কালকে শেয়ার করেছি। ওইটাও ব্লেজার এন্ড ডাবল ব্রেস্টেড স্যুট পরবো, আর যে কালার গুলা ওই সেটের বিপরীতে ভালো লাগে। তারপর হচ্ছে আমরা একটা ফানি ক্যারেক্টার ছিল আইনস্টাইন মানে স্টুডেন্টদের সাথে এরকম আইনস্টাইন লুক। সো আইনস্টাইনটা লুক লাইক আইনস্টাইন, মানে প্রপার আইনস্টাইনও বানাতে চাই। সো ওইটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল। এখানে ওই সময়ের কথা চিন্তা করে অত আগের শুজ এন্ড অ্যাক্সেসরিজ, ওটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। অবশ্যই শীতের কাপড়ের মতো, মানে নট সামার ক্লোথস, তো উইন্টারের ফ্যাব্রিক টেক্সচার এরকম। তো ফাইনাল লুকটা ছিল আমাদের যে গ্ল্যামারাস শাকিব খান রেড কার্পেট মেগাস্টার এন্ট্রি করবে কোন একটা বিগ ইভেন্টে, সেইখানে মানুষের যে ইয়াটা থাকে, মানে ওইটা হচ্ছে জেনুইনলি উনি আসলে এরকমই থাকে রিয়েল লাইফ ক্যারেক্টারের মতো। তো ওই আমার তো হাতে সময় ছিল 5 দিন। তো আমি যখন সাকিব ভাইয়ের সাথে সকালে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করলাম, ওনার মানে আগের দিন সন্ধ্যায় উনি অসুস্থ হয়ে গেলেন, উনি আর দেখা করতে পারেননি ওই দিন। তো পরের দিন সকাল থেকে আমাদের ড্রয়িং ডিজাইন এগুলো স্টার্ট করার কথা মেজারমেন্টস অনুযায়ী। তো সকালে আমি যখন ওনার সাথে মিটিং করতে গেলাম তখন আমার টিম মেম্বার একটু ড্রয়িং স্টার্ট করেছিল এবং আমাকে ছবি পাঠাচ্ছিল বারবার, যারা আমাদের ড্রয়িং এক্সপার্ট। কিন্তু আমার মনে হলো যে আসলে কোথায় যেন কিছু মিসিং, কোথায় যেন একই রকমই লাগছে আসলে, মানে নাথিং নিউ। তো আমি ওনার সাথে কথা বলে এসে, ওই দিন আমাদের ফ্যাক্টরিতে লোডশেডিং ছিল, সারাদিন ইলেকট্রিসিটি থাকবে না। তো আমরা প্রথমে ফ্যাক্টরির বাইরের সামনের একটু খালি জায়গা যেখানে ডে লাইট আসে ওইরকম জায়গায় বসেছিলাম ড্রয়িং করতে। পরে লাকিলি 4 ঘন্টা পরে মানে বিদ্যুৎ চলে আসে। তো তখন আমি নিজেই হাতে অন্য ফ্যাব্রিক কিনতে চলে গেল আমার টিম মেম্বাররা, আমি ড্রয়িং শুরু করলাম। তো আমার মনে হলো যে কিছু একটা মিনিংফুল, মানে কালারের একটা পার্টিকুলার চয়েস ছিল যে ব্ল্যাক পরাবো আমরা এখানে, বাট বিডস গুলা ব্লু হলে কম ব্র্যান্ডের, মানে অন্য কালার গুলো নিয়ে আমরা চিন্তা করছিলাম।
অন্য ব্র্যান্ডের সাথে কনফ্লিক্ট করে। সো কি করতে হবে, তো আমরা ভাবলাম যে ম্যানলি কালার গুলোতে আবার থাকতে চাই, খুব বেশি পিঙ্ক, ম্যাজেন্টা, রেড এটাও যেতে পারবো না। সো উই হ্যাড অপশন ফর টার্কিশ ব্লু এন্ড গ্রিন। আদনান ভাইকে আমি ম্যাটেরিয়ালস গুলোর ছবি যখন দেখাচ্ছিলাম উনি বললো লেটস স্টিক টু দ্য গ্রিন। দিস ইজ দ্য স্টোরি। অ্যান্ড ড্রয়িংটাতে আমি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড অ্যান্ড উড রুট দিয়ে, মেন্সদের কাপড়ে আমরা সবসময় লাইন্স এন্ড ডটই ব্যবহার করতে চাই, কিন্তু আবার ড্রয়িংটা প্রমিনেন্ট হতে হবে, দেখা যেতে হবে একটু তো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সময় নাই বেশি চিন্তা করার, মানে ইউ হ্যাভ টু ডু ইট উইদিন ওয়ান ডে ফর হ্যান্ড এমব্রয়ডারি, ওয়ান ডে ফর সুইং, মানে তার ভেতরে অনেকগুলা লেয়ার্স থাকে। সো বেশিটা চিন্তা করে অনেক কিছু ড্রয়িং করবো এটারও উপায় নেই। কালার কম্বিনেশন চিন্তা করে তো আমি অ্যাবস্ট্রাক্ট করেছি আর কি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড নিয়ে। ওখানে কিন্তু স্টার ফিশ এন্ড উড রুটের একটা লেয়ার্স আছে। তুমি যে এতগুলো কস্টিউম ডিজাইন করলে, তোমার দেখে কি মনে হলো কোন কস্টিউমটাতে শাকিব ভাইয়াকে সবচেয়ে বেশি ভালো লাগলো তোমার চোখে? টু বি ভেরি অনেস্ট, ওনাকে সামনে থেকে পাইলটের লুকটাতে অনেক ভালো। উনি নিজেও পড়ার সময় ওনার পুরো টিম মানে এতবার বলেছে যে এত ভালো লাগছে, এত মানাচ্ছে। আসলে উনি প্রথম থেকে যেটাই পড়ছিল সুন্দর লাগছিল, বাট ওই ক্যারেক্টারের জন্য ধরেন শেরওয়ানিটা যেটা পড়েছে, আমার মনে হয় ওনার যদি ওল্ড ইয়া না সাজতে হতো, ওই গেট আপটা না হতো, এটা নর্মাল ফেসে থাকলে এটা অনেক ভালো লাগতো বা ভালো লেগেছে। আমার সবগুলোই ভালো লাগছিল, বাট ওনাকে পাইলট এন্ড রেড কার্পেট দুইটাতে অনেক ডিফারেন্ট লেগেছে। আমার ওই রাজনৈতিক পলিটিক্যাল লিডার ক্যারেক্টার যেটা কফি কালার, পার্সোনালি ওটা খুব সেটটাও ভালো লাগছিল, ওনাকেও ভালো লাগছে। সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে শাকিব ভাইয়ার পাশে তুমি দাঁড়িয়ে আছো, একটা ছবি তোমাদের শুটের সময় চলাকালীনই। তো তুমি তো স্বাভাবিক একটা প্রজেক্ট করতে গেলে মিটিং চলে, ফ্লোরে দেখা হয়, এই ব্যাপারগুলো চলে। তো সব মিলিয়ে আমি ফ্লোর বাদ দিয়ে যদি শাকিব খান সম্পর্কে তোমাকে বলতে বলি, তুমি কি বলবে তোমার এক্সপিরিয়েন্স? উনি আসলে খুবই প্রফেশনাল কাজের জায়গা থেকে। আমি আগেও কাজ করেছি উনি খুবই হাম্বল এন্ড ডাউন টু দ্যাট, আর কাজের ব্যাপারে খুবই ডেডিকেটেড। এটুকু আমার আসলে সবার সাথেই কাজ যতটুকু অতটুকুই, সে কতটুকু দিতে মানে নেয় এবং কতটুকু বলে, কতটুকু শেয়ার করে, ওইটা আমার কাছে ম্যাটার করে। আমাদের শুটে যখন ওনার সাথে তো ট্রায়াল দেওয়া এবং অন্য আদার মিটিং যখন ছিল, উনি এক্সপার্টদের উপরে ডিপেন্ড করতে চায়। উনি আই কন্ট্যাক্ট করে যে ক্যান আই রিলাই অন ইউ, মানে ডিসিশন নিতে শুনতে চায় যে এম আই লুকিং ওকে। সো এটা আদনান ভাইকেও দেখেছি, আদনান ভাইয়ের দিকেও করে, আমাদের দিকেও, আমাকেও বারবার ইয়া চাচ্ছিল। সো হি ইজ ভেরি ডেডিকেটেড টু হিজ ওয়ার্ক। আর এমনিতে আমার কাজের জায়গা থেকে আমার মনে হয়েছে যে আর্টিস্টরা যদি ইন্ডিভিজুয়াল এক্সপার্টের উপরে ডিপেন্ড করে, এটা কিন্তু একটা ভালো রেজাল্ট আসে, সেটা উনি করে। আর আমি দেখলাম যে তোমার নিজস্ব একদম একটা ওয়েবসাইট আছে যেখানে অনেক স্টারদের আমি দেখলাম যে তারা অ্যাড করেছেন। এই ব্যাপারগুলো আমি তোমার ওয়েবসাইটটা চেক করছিলাম। এগুলো তো একটা দিক, ধরো তুমি ব্রাইডাল ওয়্যারের জন্য ভীষণ পারফেক্ট এবং ফেমাস। এরকম কখনো ইচ্ছা আছে যে বড় পর্দার সিনেমায় কস্টিউম ডিজাইনিং করবে? ইচ্ছা তো আসলে অনেক, বলিউড হলিউড সব সব জায়গায় আছে। ডেফিনেটলি পৃথিবীর সব দেশের এবং সব জায়গায় কাজ করার ইচ্ছা থেকেই আমি আমার প্রায়োরিটির মধ্যে আমার কাজটাকে আগে রেখেছি, এবং আমি অনেক কি বলবো এটাকে গ্লোবাল ব্র্যান্ড হতে চাই, এবং তার জন্য সামনে প্রসেসে যা বেটার অপরচুনিটি তৈরি হয় সেখানে ডেফিনেটলি আমরা কাজ করতে চাই। অবশ্যই আছে সেটা। ফাইনালি যে সিঙ্গাপুর যাওয়াটা হয়নি বা এখনো হচ্ছে না এটা তুমি জানো, আর এদিকে হচ্ছে মেগাস্টারের সঙ্গে টিভিসি শুট, তাহলে ফাইনালি সিঙ্গাপুর ক্যান্সেল হওয়াতে কি এখনো সেই মন খারাপটা আছে, নাকি মনে হচ্ছে ওর থেকেও বেশি কিছু তুমি গেইন করে ফেললে তোমার লাইফে? হ্যাঁ, আমি যে কোনো সময় হয়তো পরে এক সময় যেতেই পারবো। এখানে পার্টিকুলার কোনো বড় প্রজেক্ট মিস হয়ে যায়নি। কোনো প্রজেক্ট মিস হলে আমার খারাপ লাগতো, যদি দুইটা প্রজেক্টের মধ্যে একটা চুজ করতে হতো তাহলে খারাপ লাগতো। বাট ভালো লেগেছে, কারণ কালকে এটা আসলে আমি এত কিছু আশা করে কাজটা, আমরা যখন কাজ করি তখন কাজটাই করি। মানে এটা অন এয়ার হওয়ার পরে যে এত নয়, মানে এত ইয়া হবে, এত আলোচনা হবে, এত মানুষ শেয়ার করবে, এত অ্যাপ্রিসিয়েট করবে, সেটা তখন আসলে মাথায় থাকে না। যখন কাজ করি তখন কাজটাই করে যাই যে ঠিক আছে, এটা বেস্ট এফার্ট দিব। এবং সেটে দাঁড়িয়েও আমি সাকিব ভাইকে বলছিলাম
উনি খুব বেশি যখন কাজে থাকে খুব মনোযোগী থাকে। ওই লাস্ট যে শটটা ছিল গ্ল্যামারাস লুক, তার আগে আমরা একটু সময় পেয়েছিলাম। উনি আমার অ্যাসিস্ট্যান্টকে, আমি অন্য কো আর্টিস্টদেরকে রেডি ওখানে সময় দিচ্ছিলাম, তো উনি আমাকে আমার অ্যাসিস্ট্যান্ট এসে বললো যে আপু আপনার কথা ভাইয়া স্মরণ করেছে, বলেছে যে খুব সুন্দর আউটফিট হয়েছে, এটা লাস্ট আউটফিট যেহেতু এখন একবারে বলে দিলাম। আমি বললাম বাহ সুন্দর। মানে ওনার সাথে আমার তার 10 মিনিট আগেও দেখা হয়েছিল, আমি চেক করতে গিয়েছিলাম, উনি অন্য কিছু নিয়ে মনোযোগী ছিল। তো উনি রেডি হওয়ার পরে যখন তার প্রায় 40 মিনিটস এর মতো গ্যাপ ছিল শুটে, তখন আমার সাথে যখন দেখা হলো উনি অন্তত আমাকে 15-20 বার বলেছে, এবং আমরা 30 মিনিটস এর মতো কথা বলছিলাম অ্যাবাউট দ্য জার্নি এন্ড কিভাবে আমি এত কম সময়ে এত কিছু করলাম। আমি আমার ফ্যাক্টরি সেট আপ এন্ড আমার ওয়ার্কারদের ডিটেলস এন্ড কিভাবে আমরা প্রতিদিন কাজ করি সেটা বলছিলাম। আমি কলকাতায় একটা সিনেমা পাইলট লুকটা নিয়ে যখন বললো, আমি বললাম আমি কলকাতায় আপনাদের বেনুদাকে মানে সব্যসাচী সব্যসাচী চক্রবর্তী চক্রবর্তী, হ্যাঁ। ওনার জন্য আমি পাইলট গেটআপ একবার কস্টিউম করেছি। উনি একটা ফিল্মে আমাদের সাথে আমি মানে পুরো পুরো ফিল্মটাতেই কস্টিউম ডিজাইন করেছিলাম, ওখানে উনি পাইলট ক্যারেক্টার করেছিলেন। আপনাদের ওখানে আমার কলকাতায় শুট ছিল এটা। সো 20 days এর মতো কলকাতায় ছিলাম 2021। আপনাদের একজন অ্যাক্টর আছে শুভ্র, ওর পুরো নামটা ভুলে গেলাম, সিনেমার নাম ছিল জেকে 1971। তো এটা বলার পরে উনি ওনার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলেন বেনুদার সাথে, যে উনি খুবই হাম্বল এন্ড নাইস হিউম্যান। ওনাকে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিয়েছিল। আমারও সেম এক্সপিরিয়েন্স, যে আমার নি পেইন ছিল কলকাতায় যাওয়ার পর। স্যার আমাকে একটা ওনার বন্ধু খুব ফেমাস ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিলেন। সরি। তো দিস ইজ দ্য থিং। আমরা অনেক এটা নিয়ে কথা বলছিলাম যে কিভাবে আমি সময়ের সাথে একই সাথে কম সময়ে এত কিছু ডিজাইন করে ফেলি আর কি। আমার টিমকে একটু প্রেসার দিতে হয়। তো তখন পাইলটদের আউটফিটের অ্যাক্সেসরিজ এন্ড ডিটেল নিয়ে আমার একটা আইডিয়া ছিল, যে কারণে এইবার সাকিব ভাইকে যখন আমি পাইলটের আউটফিট রেডি করছিলাম এবং তাদের র্যাঙ্কস এন্ড ব্যাচ কি হবে না হবে এটা নিয়ে আমার একটা আগে থেকেই এক্সপেরিয়েন্স, যে কারণে আমি নিজেকে ছাড়া আর কারো উপরে এটা নিয়ে ডিপেন্ড করি নাই, যেহেতু আমার একটা স্টাডি আছে অলরেডি। সাকিব ভাই বলছিলেন যে এত কম সময়ে এটা শেষ করেছি। আমার যে সোর্সেস গুলো ছিল, যে আগে যেখানে হ্যাট অর্ডার করতাম, মানে অরিজিনালি পাইলটদেরকে যারা সাপ্লাই দেয় তাদের সাথে কথা বলে ফেলি, এবং বেনুদার সাথে কাজের অভিজ্ঞতা উনিও বলছিলেন, আমিও বললাম যে উনি খুবই হাম্বল এন্ড নাইস একটা হিউম্যান। মানে উনি শুধু অসাধারণ একজন মানুষ, মানে অ্যাক্টরই না, অসাধারণ মানুষ উনি আসলে। ওনার সাথে সেটে থাকা মানে একটা বড় অভিজ্ঞতা আর কি। সেটাই আমি বলছিলাম যে উনি আমাকে খুব স্নেহ করে, সাকিব ভাইও বলছিলেন যে ওনাকে খুব স্নেহ করে। সো এটাই ওনার আমি সাকিব ভাইকে নিয়ে দূর থেকে যেরকম শুনেছি, আমার কাছে আমার অভিজ্ঞতা তার চেয়ে অনেক স্মুথ এন্ড বেটার। উনি খুবই সফট এন্ড জেন্টলি পুরো প্রজেক্টটা ডিল করেছে। খুব বেশি আমাদের টিম মেম্বাররা ওনার সাথে কাজ করে আগে অভ্যস্ত, আমার অ্যাসিস্ট্যান্ট যারা ছিল। সো আমাকে খুব যে বেশি বেগ পেতে হয়েছে ওরকম হয়। এই প্রশ্নটা আমি তোমাকে একজন কস্টিউম ডিজাইনার তুমি এটা ভেবে করছি না, আমি সাধারণ একজন দর্শক ভেবে তোমার কাছে করছি। যে কোনো একটা শুটিং চলাকালীন, স্পেশালি মেগাস্টার শাকিব খানের শুট চলাকালীন আমরা দেখতে পাচ্ছি ফুটেজ লিক করছে সোশ্যাল মিডিয়া শুট চলাকালীন। তো এই লিক হওয়া ব্যাপারটা প্রজেক্টের জন্য কতটা হ্যাম্পার, এটা কি তুমি পজিটিভ দিক হিসেবে দেখছো নাকি এটা নেগেটিভ দিক হিসেবে দেখছো? কি বলবে এটা নিয়ে? হ্যাঁ, তো আমরা যখন কোনো কিছু ডিজাইন করি, আমি চাই যে প্রপার যে ওয়েতে আমরা আসলে মানুষকে দেখাতে চাচ্ছি, ফাইনাল লুক বেটার ক্যামেরা দিয়ে হবে। অবশ্যই মোবাইলে লিক হয়ে যাওয়া জিনিসটা আমরা মানুষের কাছে দেখাতে চাই না। এত কষ্ট করে এত বড় বড় ক্যামেরা থাকে, এত কষ্ট করে এত লাইট সেট করা হয়, এত খরচ করে অ্যারেঞ্জ করা হয়। তো আমি কিন্তু শুরু থেকে আমার টিম এবং আমার টিম মেম্বারদেরকেও স্ট্রিক্টলি বলা ছিল আমরা কেউ ফোন বের করবো না, এবং বারবার মাইক্রোফোনে যখন বলতে থাকে যে আমরা টিমের কেউই কোনো ছবি তুলবো না, সেইখানে আমি কস্টিউম ডিজাইন করেছি। আমি নিজে কোনো পুরো প্রজেক্টে আমার মনে হয় 2-3টা ছবি আছে, যখন টিম থেকে বলা হতো যে মেকআপ ফাইনাল শেষ হয়ে গেলে একটা ছবি পাঠাও, সেই ছবিগুলো ছাড়া। এবং সাকিব ভাই খুব কনসাস হয়ে যায় ওনাকে কেউ ছবি তুলতে চাইলে, কারণ আমরা তো আসলে কেউই চাই না রেডি না হওয়া অবস্থায় একটা জিনিস আমরা সবার সাথে শেয়ার। তো এখানে যখন ওনার তো অনেক ক্রাউড জমে যায়, যে কোনো ইনডোর স্পেসে হলেও তারপরেও কন্ট্রোল করা যায় না, অনেকেই ছবি রাখে। আর এখন যেহেতু ভিডিও থেকে
টাকা ইনকাম হয়, সো সবারই একটা টেন্ডেন্সি থাকে যে তাড়াতাড়ি করে একটা কিছু। আমি দেখেছি রেডি প্রোডাক্টের শুটের ছবির চেয়ে ভিডিওর চেয়ে সাইড দিয়ে তোলা আনন্যাচারাল ক্যাজুয়াল জিনিসগুলোর ভিউ অনেক বেশি হয়। সো এই জায়গা থেকে আমি কখনোই আসলে আমরা চাই না যে আমরা যেটা দেখাতে চাই তার চেয়ে বেশি লিক হওয়াটা ছড়িয়ে যায়। সো শুট শেষ করে আসার পরেই যখন পরের দিন ভোরবেলা থেকেই দেখা শুরু করলাম যে কালো রঙের যে ড্রেসটা পরেছে যেটা মেগাস্টার, ওইখানে তো অনেক ক্রাউড ছিল। সো পরের দিন সকাল থেকেই শুরু হয়ে গেল এটা। আমি প্রায় 5-6টা ভিডিও লিংক আমি আমাদের পুরো ক্রু এন্ড টিমকে পাঠালাম যে এরকম হচ্ছে কেন। পরে ওনারা বললো যে আসলে যত দিক থেকে কাজ যারা ছিল সবাইকে বলা ছিল, মাইকেও বলা ছিল এবং গ্রুপেও বলা ছিল কোনো ছবি শেয়ার করা যাবে না। কিন্তু এটা আসলে খুবই দুঃখজনক যে মানুষ এত নৈতিকভাবে এত দুর্বল যে একটা জিনিসের জন্য অপেক্ষা করতে পারে না। এই ভিডিওটা কিন্তু উনি এখন শেয়ার করতে পারেন, মানে এখন কিন্তু যে কোনো কিছু আপলোড করাটা এখন কোনো অসুবিধা নেই। কিন্তু এত কষ্ট করে একটা প্রাইভেট জায়গায় নিয়ে শুট করা হয় যাতে লিক না হয়ে যায়, সবাই দেখে না ফেলে, সেট ডিজাইন করা হয়, এত কষ্ট করে লাইট করা হয়, তারপর আমরা এত কষ্ট করে কস্টিউম করি, সেটা তো আমরা আসলে দেখাতে চাই ফাইনাল যে প্রজেক্টের জন্য করছি সেখানেই আগে দেখবে সবাই, তারপরে বাইরের মানুষজন যান। কিন্তু এই নৈতিকতার জায়গা থেকে মানুষ খুবই অস্থির আর কি। মানে সবাই শুধু সবার নিজের ভিউ এন্ড প্রফিটটাই চিন্তা করে, মানে নিজের বেনিফিটটা। এটা খুব বেশি যে বেনিফিটেড কি হয় আমি জানি না, ওই কয়েকটা ভিউ মানে কি আসে আই হ্যাভ নো ক্লু, বাট আমার জন্য আমার এটা খুবই অপছন্দ। ঘরে শুট শেষ করে আসার আগেই দেখি ভিডিও লিক হয়েছে, ছবি লুকস গুলো সবাই জেনে গিয়েছে, দেখে ফেলে। নট অনলি দ্যাট, ওই লুকটাকে আবার এআই দিয়ে বানিয়ে অনেক কিছু বানানো হয়। তো মানুষের নৈতিকভাবে আর একটু স্ট্রং এন্ড মোরাল ভ্যালু নিয়ে একটু কাজ করা উচিত। যতটা না আমরা দিন দিন যত সামনের দিকে যাচ্ছি মানুষের আসলে এই ব্যাপার এথিক্সটা খুবই হালকা হয়ে যাচ্ছে আর কি। থ্যাংক ইউ সো মাচ। তুমি এত ব্যস্ততার মধ্যে টাইম দিলে, ইনফ্যাক্ট তুমি এখনো অন রোড, তো কখনো কখনো হয়তো একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছে। আমি আশা করবো দর্শকরা আমাদের সঙ্গে একটুখানি ব্যাপারটাকে মিলিয়ে নেবেন আর কি, কিছু করণীয় নেই, কেননা দিদি ভীষণই বিজিয়েস্ট একজন মানুষ। এইটুকুনি সময় পেয়েছি এটাই অনেক। আর শরৎ মিউজিক বেঞ্চেস টিম সবসময় চেষ্টা করে যে এক্সক্লুসিভ কিছু, হাটকে কিছু প্রেজেন্ট করতে, যে কারণে আপনারা সাফিয়ার সাথীকে নিয়ে অনেক আলোচনা করছেন, আমি সাফিয়ার সাথীর মুখ থেকে আপনাদেরকে কিছু শোনালাম পুরো এক্সপিরিয়েন্সটা। তোমার পুরো ক্যারিয়ারের জন্য অনেক অনেক শুভকামনা রইলো দিদি, তুমি খুব ভালো থেকো, এন্ড তোমার নেক্সট প্রজেক্ট দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকলাম। থ্যাংক ইউ সো ভেরি মাচ সময় করে আমাদেরকে গল্প শোনার জন্য। আর আসলেই এটা সত্যি যে আমি হয়তো এই রোড ট্রিপটার মধ্যে থেকে নেমে কারখানায় ঢুকে গেলে আমি অনেক ব্যস্ত সময়ের মধ্যে চলে যাব, যে কারণে হয়তো একটু জার্ক হচ্ছে বা একটু আমাকে দেখতে খুব স্মুথ লাগছে না, বাট আমার মনে হয় গল্পটা বলাটা জরুরি। তো ভালো লেগেছে তোমাদের সাথে কথা বলে, খুবই শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, খুব ভালো থেকো। তোমরাও ভালো থেকো। থ্যাংক ইউ।